গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের চাঁদের আলোয় কয়েকজন যুবক, পর্ব ১। আসুন আপনাদের কয়েকজন যুবকের একটা গল্প বলি। গল্পটি মিথ্যা, তবে যে শহর নিয়ে এই গল্প সেই শহরটি সত্যি। যে চাঁদের আলোয় গল্প সাজানো হয়েছে সেই চাঁদের আলোও সত্যি। যাদের নিয়ে এই গল্প তারাও আছে এবং গল্পের ঘটনাটিও সত্যি সত্যি ঘটেছিল। তাহলে শুরুতে কেন বললাম গল্পটি মিথ্যা? এরকম বলার কারণ হচ্ছে চাঁদের আলো। ঘটনাটা ঘটেছিল এক আশ্বিন মাসের রাতে, উথাল পাতাল জোছনায়। উথাল পাতাল চাঁদের আলো একটা অদ্ভুত ব্যাপার। এই আলোয় এক ধরনের ভ্রান্তি মিশে থাকে। সে ভ্রান্তির কারণে সত্যিকে মিথ্যা, মিথ্যাকে সত্যি বলে মনে হয়। আসুন তাহলে গল্প শুরু করি। প্রথমেই গল্পের যুবকদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথম যুবকটির নাম আলো, শামসুল আলম। সে ৩ বছর আগে সোসিওলজিতে MA পাশ করেছে। তার বয়স ২৫। একহারা গরম, লম্বাটে মুখ, চোখ দুটি বড় বড় বলেই সবসময় সে বিস্মিত হয়ে আছে বলে এরকম মনে হয়। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তাকে ডাকা হতো খোকাবাবু বলে। এই নাম থেকেই বোঝা যাচ্ছে তার চরিত্রে শান্ত ভাবটি প্রবল। ৩ বছর ধরে শামসুল আলম চাকরি খুঁজছে। এই ৩ বছরে একবার সে চাকরির নিয়োগপত্র পেল, একটা প্রাইভেট কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। চাকরির শর্ত হচ্ছে নিয়োগের আগে ২ জন গেজেটেড অফিসারের ডাইরেক্টর সার্টিফিকেট এবং জামানত হিসেবে নগদ ২০,০০০ টাকা জমা দিতে হবে। ২০,০০০ টাকার ব্যবস্থা না হয় চাকরি হলো না। ভাগ্যিস হয়নি, কারণ কোম্পানিটি ছিল ভুয়া। আলমের পরিচিত একজন ২০,০০০ টাকা জমা দিয়েছিল। তাকে কাগজপত্র নিয়ে চিটাগাং অফিসে যেতে বলা হলো। দেখা গেল চিটাগাংয়ের ঠিকানায় একটা রেস্টুরেন্ট চলছে। ওই কোম্পানির নামও কেউ শোনেনি। আলমের বাবা সাইফুদ্দিন সাহেব ছোটখাটো মানুষ। তিনি একটা ইন্স্যুরেন্স কোম্পানির মাঝারি ধরনের অফিসার। ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা চাকরি করে তারা সহজে কারো উপর রাগ করে না। সাইফুদ্দিন সাহেবও করতেন না। শান্তশিষ্ট নির্বরিধি মানুষ ছিলেন। তবে ইদানিং তারও ধৈর্যচ্যুতি হয়েছে। তিনি প্রায়ই বলছেন যে আলমের মতো বড় গাধা তিনি তার জীবনে দেখেননি। ৩ বছরে যে একটা চাকরি করতে পারে না সে তো গাধারও অধম। অবশ্যই কথাগুলো তিনি সরাসরি আলমকে বলেন না, কারণ তার বড় ছেলেকে তিনি বেশ পছন্দ করেন। শেষ পর্যন্ত আলমের একটা চাকরি পেল, কোনোরকম ইন্টারভিউ ছাড়াই চাকরি। ফরিদপুর আবু নসর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক। স্কুল কমিটির সেক্রেটারি তাকে জানালেন যে স্কুলটি অতি মনোরম স্থানে অবস্থিত। স্কুলের আর্থিক অবস্থাও ভালো। প্রতি মাসের প্রথম সপ্তাহেই বেতন হয়। শিক্ষকদের থাকার জায়গা আছে। পল্লী বিদ্যুতায়ন প্রকল্পে অতি সত্বর স্কুলে বিদ্যুৎ চলে আসবে, ইত্যাদি ইত্যাদি। আলমের এই চাকরি নেবার কোনো ইচ্ছা ছিল না। তার মন বলছে একবার এই চাকরিতে ঢুকলে আর বের হওয়া যাবে না। তবে সাইফুদ্দিন সাহেব তাকে প্রবল চাপের মধ্যে রেখেছেন। রোজই বুঝাচ্ছেন, স্কুল মাস্টারি খারাপ কি, এডুকেশন লাইন হচ্ছে বেস্ট লাইন। দেশের সেবা হবে, চাকরি পড়াশোনা নিয়ে থাকবে। স্কুল টিচারদের এখন নানান রকম সুযোগ সুবিধা। গ্রামের মধ্যে টাকা খরচের জায়গা নেই। বেতন যা পাবি সবটাই জমবে। শহরের ৫,০০০ টাকার গ্রামের ২,০০০ টাকা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাছাড়া মাস্টারি করতে BCS এর প্রিপারেশনও নিতে থাক। বইপত্র সঙ্গে নিয়ে যা, নিরিবিলিতে পড়বি। এদিকে খোঁজ খবর তো আমরা করছি। আমেরিকাতে তোর ছোট মামাকে বলা আছে, কোনো একটা ব্যবস্থা করতে পারলে তোকে নিয়ে যাক। আমেরিকার ছোট মামা হচ্ছে আলমদের পরিবারের বাকি হয়। কোনো সমস্যা হলেই তার কথা সবার মনে পড়ে। সবার ধারণা তাকে চিঠি লিখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
চিঠি লেখাও হয়, কখনো কোনো সমস্যার সমাধান হয় না। ছোট মামা নববর্ষ উপলক্ষে চমৎকার সব কার্ড পাঠান। সেই সব কার্ডের কোনায় লেখা থাকে, কার কি লাগবে জানিয়ে। এই পর্যন্তই। সাইফুদ্দিন সাহেব আলমকে সকাল বিকাল সন্ধ্যা এই ৩ বার বোঝাতে চেষ্টা করেন স্কুল মাস্টারি ব্যাপারটা যে কত ভালো। সকালে যুক্তি বিকাল এবং বিকাল এবং সন্ধ্যাতেও দেন। আলম মাথা নিচু করে শোনে, কিছু বলে না। বিসমিল্লাহ বলে জয়েন করেছে। একবার চাকরি শুরু করলেই যে সারা জীবন করতে হবে এমন তো কথা নেই। আমিও মাস্টারি দিয়ে শুরু করেছি। ২ মাস মাস্টারি করেছি এবং এই ২ মাস ছিল আমার জীবনের বেস্ট পার্ট। বেতন ছিল ৩০ টাকা। তোকে কত দেবে? ২৫০০। মেলা টাকা। গ্রামে থাকবি, কাজেই দেখবি পুরো টাকাটা সেভ হয়ে গেছে। মন খারাপ করিস না, আল্লাহর নাম নিয়ে চলে যা। আচ্ছা। ১০টা টাকাও যদি সংসারে আসে তাহলে সংসারে সুসার হয়। অবস্থা তো নিজের চোখেই দেখছিস। দেখছিস না? দেখছি। সংসারের অবস্থা আলম দেখবে না কেন? দেখছে। সে তো অন্ধ না। সংসারের অবস্থা ভয়াবহ। আগে এরকম ছিল না, দেখতে দেখতে হয়ে গেল। আলমের ছোট ভাই কামরুল বিয়ে পরীক্ষার ২ মাস আগে প্রায় ৬ ফুট লম্বা ভীষণ ফর্সা এক মেয়ে নিয়ে এসে উপস্থিত। মেয়েটিকে সে নাকি কোর্ট ম্যারেজ করেছে। না করলে উপায় ছিল না, মেয়েকে জোর করে তার বাবা মা বিয়ে দিচ্ছিল। সাইফুদ্দিন সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন, আরামজাদাকে জুতা দিয়ে বাড়ি থেকে বের কর। আরামজাদা কোনো ছায়া যেন আমি না দেখি। তার সংহার মূর্তি দেখে জড়সড় হয়ে থাকা লম্বা মেয়েটি কেঁদে কেঁদে অস্থির। সাইফুদ্দিন সাহেবের হৃদয়ে এই দৃশ্য কোনো ছায়াপাত করল না। তিনি হুঙ্কার দিয়ে বললেন, লম্বকে নিয়ে এক্ষুনি বের হ, এক্ষুনি, ইমিডিয়েট। তারা অবশ্য কোথাও গেল না। যাবে কোথায়? যাবার জায়গা নেই। কামরুল শুধু পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলো। নতুন মেয়েটিকে দেখা গেল কাদার ব্যাপারে খুব এক্সপার্ট, সারাক্ষণই কাছে। এ ঘটনার ৩ মাসের মধ্যে খুলনা থেকে আলমের বড় বোন হৃদয় এসে উপস্থিত। তার সঙ্গে ৪টা বড় বড় সুটকেস এবং ৩ মেয়ে। রীতা এমনিতেই বেশ হাসি খুশি। দেখা গেল তার এবারের হাসি খুশির মাত্রা অন্যবারের চেয়েও বেশি। সবকিছু নিয়েই হাসছে, মজা করছে। মাকে বলল, তোমার সঙ্গে কয়েক মাস থাকবো মা, খুলনার লোনা পানি সহ্য হচ্ছে না। মা বললেন, বেশ তো, থাকবি। তোর মেয়েদের স্কুলের ক্ষতি হবে না তো? না, ওদের বাবা এসে নিয়ে যাবে। তুই থাকবি? হুম। তুই একলা থাকবি কিভাবে? বললাম তো মা, খুলনার পানি সহ্য হচ্ছে না। মাথা চুল সব পড়ে যাচ্ছে। এক সময় দেখবে মাথায় টাক পড়ে গেছে। তোর সত্যি সত্যি কি হয়েছে বলতো? বললাম তো কিছু হয়নি, লোনা পানি সহ্য হচ্ছে না। রিতা কিছু না বললেও জানা গেল ব্যাপারটা জটিল, বেশ জটিল। রিতার স্বামী কৃষি ব্যাংকের ম্যানেজার মোখলেস সাহেব ২ মাসের মধ্যে কোনো খোঁজ খবর করলেন না। শুধু মানি অর্ডার করে রিতার মার নামে ২৫০০ টাকা পাঠালেন। রিতা কাঁদতে কাঁদতে বলল, এই টাকা যদি তোমরা রাখো আমি ট্রাকের সামনে লাফিয়ে পড়ব। আমি ট্রাকের সামনে ঝাঁপ দিব। টাকা ফেরত গেল। কৃষি ব্যাংকের ম্যানেজার মোখলেস সাহেব আর কোনো রকম খোঁজ খবর করলেন না। সাইফুদ্দিন সাহেব উকিলের চিঠি মারফত জানতে পারলেন চারিত্রিক দোষের কারণে মুখলিসুর রহমান তার স্ত্রী মাসুদা রহমান ওরফে রিতাকে ইসলামী বিধি মোতাবেক তালাক দিয়েছেন। তার ৩ কন্যা বায়ুপ্রাপ্ত না হওয়া পর্যন্ত মাসুদা রহমানের সঙ্গেই থাকবে এবং তাদের খরচপত্র দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। সাইফুদ্দিন সাহেব হতবুদ্ধি হয়ে পড়লেন। প্রথমবার বিয়ে ফেল করার পর কামরুল দ্বিতীয়বারও ফেল করল। যেদিন রেজাল্ট হলো তার পরদিন তার স্ত্রী ২টো যমজ বাচ্চা প্রসব করে মরমর হয়ে গেল। মেয়ে মানুষের জীবন সহজে বের হয় না বলেই সে কোনো ক্রমে টিকে গেল। কামরুলের বর্তমান একমাত্র কাজ হচ্ছে ২ বাচ্চাকে কোলে করে ঘুম পাড়ানো এবং রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করা। ঝগড়ার এক পর্যায়ে বলা, খবরদার, আমি কিন্তু খুন করে ফেলব। সত্যি খুন করে ফেলবে। খুন করে ফাঁসি যাব।
তার স্ত্রী এই কথার উত্তরে খুবই ঠান্ডা গলায় বলে, দয়া করে তাই করা। খুন করে দেখাও যে একটা কাজ তুমি করতে পারো। একেবারে অপদার্থ তুমি না। কি? আমাকে অপদার্থ বললি? হ্যাঁ, বললাম। অপদার্থকে অপদার্থ বললে দোষ হয় না। ঘরে তখন হুটোপুটির শব্দ শোনা যায়। বাচ্চা দুটি একসঙ্গে কাঁদতে থাকে। সাইফুদ্দিন সাহেব চটি ফটফটে এগিয়ে আসে। দরজায় ধাক্কা দিয়ে বলে, হচ্ছে তাকিয়ে এসব। এই হারামজাদা জুতিয়ে তোকে ঠান্ডা করব। এক্ষুনি তুই তার লম্বুকে নিয়ে বেরিয়ে যা এই মুহূর্তে। খোল হারামজাদা, দরজা খোল। কামরুল দরজা খোলে না, তবে হুটোহুটির শব্দ থেমে যায়। যমজ বাচ্চা দুটি শুধু চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে। সাইফুদ্দিন সাহেব চোখে অন্ধকার দেখে, আলমও অন্ধকার দেখে, গাঢ় অন্ধকার। আজ আশ্বিন মাস, 12ই আশ্বিন, পূর্ণিমার সন্ধ্যা। শহরে পূর্ণিমার চাঁদ সন্ধ্যা মেলবার সঙ্গে সঙ্গেই দেখা যায় না। বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়। শহরের মানুষ পূর্ণিমার চাঁদ নিয়ে মাথা ঘামায় না। পূর্ণিমা অমাবস্যা শহুরে ব্যাপার নয়। আলম আজকে পূর্ণিমার ব্যাপারটা বুঝতেই পারল না। সন্ধ্যা মেলবার পর সে যথারীতি প্রাইভেট টিউশনিতে বেরিয়ে গেল। তাদের বাসার কাছেই তিথি নামের একটা মেয়েকে সে ইংরেজি পড়ায়। মেয়েটা 2 বছর ধরে এসএসসি দিচ্ছে। এবার নিয়ে হবে 3য় দফা। মনে হচ্ছে এবারও কোনো 19-20 হবে না। তিথির চেহারাটা মিষ্টি, তার চোখের মনি দুটোতে এক ধরনের স্নিগ্ধতা আছে। সে কথা বলে গানের মতো সুরে। মাঝে মাঝে মাথা নিচু করে এমন অদ্ভুত ভঙ্গিতে হাসে যে আলমের ইচ্ছা করে তার পিঠে হাত রেখে বলতে, এই কি হয়েছে, এত হাসি কিসের? আলম তিথিকে পড়াতে গেলেই ভাবে, এরকম চমৎকার একটা মেয়ে পড়াশোনায় এত গাধা হলো কি করে? 2 মাস ইংরেজি টেন্স পড়াবার পরও আমি ভাত খাই ইংরেজি সে লেখে, আই অ্যাম রাইস ইটিং। আলম তিথিদের বাড়ির দরজার কলিং বেলে হাত রাখার আগেই তিথি বেরিয়ে এসে বলল, আচ্ছা স্যার, পড়ব না। পড়বে না কেন? আজ পূর্ণিমা। পূর্ণিমাতে পড়া যায় না নাকি? যায়, যাবে না কেন? তবে আমার মামাতো বোনেরা সবাই এসেছে। আমরা ঠিক করেছি শাড়ি পরে আজ সারা রাত ছাদে বসে গান করব। তুমি গানও জানো? আমি তো স্যার ছায়ানটে গান শিখি। আমার এবার থার্ড ইয়ারে আমি ফার্স্ট হয়েছি। পড়াশোনা ছাড়া আর সবাই দেখি তুমি ভালোই জানো। তিথি মিষ্টি করে হাসল। আলম বলল, আমি কি তাহলে চলে যাব? স্যার 1 মিনিট দাঁড়ান। আপনার বেতন আব্বা আমার কাছে দিয়ে গেছে। মাস তো এখনো শেষ হয়নি। আব্বা সিঙ্গাপুরে যাচ্ছেন, 15 দিন পরে ফিরবেন। টাকা নেওয়ার সময় তিথির আঙ্গুলের ছোঁয়া লেগে গেল। তিথি এমন চমকে উঠল যে আলম অবাক হয়ে তাকালো। তিথি মাথা নিচু করে আছে, তার শরীর কাঁপছে। তিথি ক্ষীণস্বরে বলল, স্যার, একটু একটু চা খেয়ে যান। না থাক, চা বানানোই আছে, যাবো আর নিয়ে আসবো। একটু বসুন, আমার মামাতো বোনেরা আপনাকে দেখতে চায়। আলম বিস্মিত হয়ে বলল, আমাকে দেখতে চায় কেন? তিথির ঠোঁটে ক্ষীণ একটা হাসির রেখা। কিছু একটা বলতে গিয়েও সে বলল না। আলম বলল, আজ আমার একটু কাজ আছে, আজ যাই। তোমরা যাও, ছাদে বসে বসে গান করো। আমরা স্যার আজকে সারা রাত গান করব, আমার ফুফাতো বোনেরাও আসবে। ভালো, খুব ভালো। তিথি বাড়ি থেকে বের হয়েই তিথিদের বাড়ি থেকে বের হয়ে আলম টাকা গুনল। 300 টাকা দেওয়ার কথা। প্রায় টাকা কম থাকে। গত মাসে 20 টাকা কম ছিল। এর আগের মাসে ছিল 10 টাকা কম। 10-20 টাকা কম হলে সেটা আর বলা যায় না। মেজাজ শুধু অসম্ভব খারাপ হয়ে যায়। আজ হিসেব ঠিক আছে। দুটো 100 টাকার নোট, দুটো 50 টাকার নোট। আলম একটা 50 টাকার নোট আলাদা করে রাখল। বাকি টাকাটা মাকে দিয়ে দিতে হবে। ঘরে টাকা পয়সার অবস্থা খুবই খারাপ। সকালে পুরনো খবরের কাগজ এবং টিনের কৌটা
বিক্রি করে বাজার হয়েছে, তাও চিনি কেনা হয়নি। চিনির অভাবে ভোরবেলা চা হয়নি। বাড়িতে পা দিতেই আলমের মা বললেন, তোর কাছে টাকা আছে নাকি রে আলম? বৌমার বাচ্চাগুলোর দুধ শেষ হয়ে গেছে, বাকির দোকানে পাঠিয়েছিলাম, বাকি দিচ্ছে না। তোর বাবা নিজে গিয়েছিলেন, দোকানদার তাকে কি সব বলেছে। উনি কামরুলের সঙ্গে আজে বাজে সব কথা বললেন। বউটা তখন থেকে কাঁদছে। কি বলেছেন বাবা? সব সময় যা বলেন তাই বলেছেন। কামরুলকে বলেছেন, তুই তো তাল গাছ নিয়ে বেরিয়ে যা, নিজের পথ দেখ। বউটা তখন থেকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তুই কোনখান থেকে কিছু টাকা আনতে পারবি? আলম 250 টাকা মার হাতে দিয়ে শান্ত গলায় বলল, আমি একটু বাইরে যাচ্ছি মা, ফিরতে দেরি হবে। যাবি কোথায়? এই রাস্তায় ঘুরবো, যাবো আর কোথায়? তুই কি স্কুলে চাকরিটা নিবি? জানি না, নিতেও পারি। নিয়ে নে বাবা, না নিলে সর্বনাশ হয়ে যাবে। এদিকে রিতার আবার। তিনি কথা শেষ করলেন না। আলম বলল, বড় আপার আবার কি হয়েছে? না, কিছু না। তুই কি রাতে ভাত খাবি? হ্যাঁ, খাবার ঢাকা দিয়ে রেখো। আলম এসে বারান্দায় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। লম্বা মেয়েটা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার গাল ভেজা। ভেজা গালে চাঁদের আলো পড়েছে, সমস্ত মুখ চিকচিক করছে। আলমের ইচ্ছে হলো বলে, তুমি বাবার কথাই কিছু মনে করো না, অভাব অনটনে বাবার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি তোমার বাচ্চা দুটির কাছে যাও। কথাগুলো বলা হলো না। এই মেয়েটির সঙ্গে আলমের কখনো কথাবার্তা হয় না, কেমন যেন লজ্জা লজ্জা লাগে। আলম রাস্তায় নেমেই পকেটে হাত দিয়ে দেখে নিল 50 টাকার নোটটা ঠিক আছে কিনা। না, ঠিক আছে। নোটটা খরচ করা যাবে না। এ মাসের কয়েকটা দিন এবং সামনের মাসে 30 দিন পড়ে আছে। আলম আকাশের দিকে তাকালো। তখনই প্রথমবারের মতো চোখে পড়ল আকাশে বিশাল চাঁদ উঠেছে। চট করে যে কথাটা তার মনে হলো তা হচ্ছে, তিথিরা কি গান শুরু করেছে? আলম হাঁটছে অন্যমনস্ক ভঙ্গিতে। সে কোথায় যাবে এখনো ঠিক করেনি। হয়তো কোথাও যাবে না, রাস্তায় রাস্তায় হাঁটবে। একা একা হাঁটতে ইচ্ছে করছে না। মসজিদের কাছে গেলে কেমন হয়? মসজিদের কাছে গেলে সময়টা ভালো কাটবে। তবে মসজিদ অনেকটা দূরে থাকে, উত্তর শাহজাহানপুরে। এত দূর সে যাবে? যাওয়া যায়। মসজিদের কাছে গেলে ভালো লাগবে। মনটা কেমন হয়ে আছে। মসজিদের সঙ্গে গল্পগুজব করলে মনটা ভালো হবে। দ্বিতীয় যুবকের নাম মজিদ, আব্দুল মজিদ। আব্দুল মজিদের কাছে এলে তার বন্ধু বান্ধবদের সময় ভালো কাটে। এই তথ্য মজিদের ফুপু এবং ফুপা দুজনের কেউই জানেন না। তারা মজিদকে চেনেন একজন অপদার্থ, অকর্মণ্য, স্বল্প বুদ্ধির মানুষ হিসেবে। ইতিমধ্যেই চোর হিসেবে যার কিঞ্চিত অখ্যাতি রটেছে। মজিদ ছোটখাটো একজন মানুষ। সাধারণত ছোটখাটো মানুষের স্বাস্থ্য ভালো হয়। মজিদের তা না, সে বেশ রোগা। স্কুলে তার নাম ছিল স্ক্রুড্রাইভার। বিচিত্র নামের তেমন কোনো ইতিহাস নেই। স্কুলে প্রতিভাবান ছেলে হিসাবে তার খ্যাতি এবং জনপ্রিয়তা দুই ছিল। তবে তার প্রতিভা পড়াশোনার খাতে বয়নি। তার প্রতিভার সবটাই ছিল অনুকরণে। সে যে মানুষের চরিত্র একটা কথা বা ক্ষুদ্র একটা ভঙ্গিতে ফুটিয়ে তুলতে পারত, আর পারত উল্টো করে কথা বলতে। কেউ কিছু জিজ্ঞেস করলে উল্টো করে জবাব দিত, এবং তা এত দ্রুত বলে দিত যে তার মনে হতো যে সে এভাবেই কথা বলে। যেমন কেউ যদি বলতো, কেমন আছিস মজিদ? সে বলতো, লোভা ইতু নমকে, অর্থাৎ ভালো, তুই কেমন? তার উল্টো কথা বলার খ্যাতি স্কুলের হেড স্যারের কানেও পৌঁছেছিল। তিনি তাকে একদিন ডাকিয়ে নিয়ে অনেকক্ষণ তার উল্টো কথা বলার বিদ্যা পরখ করলেন এবং শেষমেশ বললেন, তুই একটা অসাধারণ ছেলে, ভালো মতো পড়াশোনা করিস, আর কোনো অসুবিধা হলে আমাকে বলিস।
মজিদ ঘাড় তাত করে চলে এলো। তবে তার অসুবিধার কথা স্যারদের বা বন্ধু-বান্ধবদের কাউকে বলল না। যেদিন তার বাবা মারা গেল তার পরদিনও সে স্কুলে এলো এবং অন্যান্য দিনের চেয়েও অনেক বেশি হাসি তামাশা করতে লাগলো। সেদিন দুজনে দুলেছিল বনে, গানটি সঠিক সুরে উল্টো করে গেয়ে সারা স্কুলে একটা হইচই ফেলে দিল। তার এত প্রতিভা তেমন কোনো কাজে লাগলো না। স্কুলের পরীক্ষায় পরপর দুবার ফেল করার পর মজিদের ফুপা তাকে তার রেশন শপে ঢুকিয়ে দিলেন। বর্তমানে তার কাজ হচ্ছে চাল, চিনি এবং গম ওজন করা এবং তার ফুপা জমির সাহেবের কাছে গাল খাওয়া। জমির সাহেবের ধারণা মজিদের মতো বড় গাধা বাংলাদেশে আর জন্মেনি, ভবিষ্যতেও যে জন্মাবে সেই সম্ভাবনাও ছিল। ইদানিং তার মনে হচ্ছে মজিদ শুধু যে গাধা তাই নয়, খানিকটা হাটটানের অভ্যাসও আছে। মাঝে মধ্যে রেশন শপে চিনি কম পড়ছে, একবার কম পড়ল 5 সের, আরেকবার 3 সের। তার কিছুদিন পর দেখা গেল আটার এক বস্তা উধাও। তিনি মজিদের হাতে একটা কোরআন শরীফ দিয়ে বললেন, সত্যি বল হারামজাদা, সত্যি কথা না বললে তোকে খুন করে ফেলব। বস্তা গেল কোথায়? মজিদ নিরীহ ভঙ্গিতে বলল, আমি জানি না। হাতে কোরআন শরীফ আছে, খবরদার মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা শুধু শুধু কেন বলবো? তুই বস্তা বিক্রি করে দিস নাই? না, সত্যি করে বল। বলছি তো। বস্তা কোথায় গেল তুই জানোস না? জি না। জমি সাহেব আর রাগ সামলাতে পারলেন না, প্রচণ্ড এক চর কষালে। মজিদ উল্টে পড়ে গেল। মজিদের ফুপু বললেন, থাক, বাদ দাও। জমি সাহেব বললেন, বাদ দাও মানে? একটা আটার বস্তায় কত টাকা থাকে তুমি জানো? এই হারামজাদা আমাকে শেষ করবার জন্য এসেছে। এই শোন, তুই এক্ষুনি বিদায় হ, এক্ষুনি। তোকে যেন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। মজিদ মেজে থেকে উঠতে উঠতে বলল, জি আচ্ছা। জমি সাহেব ক্ষিপ্ত হয়ে বললেন, অবর জি আচ্ছা বলে? এত বড় সাহস, আবার বলে জি আচ্ছা। তিনি আরেকটা চর কষালে। এই চরের জন্য মজিদ প্রস্তুত ছিল বলেই সে পড়ল না। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। বালিশ কাঁথা নিয়ে যা, চোরের চোর, আমার দোকান ফাঁকা করে দিয়েছে। মজিদ বিছানা বালিশ নিয়ে বের হয়ে গেল। রাতটা কাটালো রেশন শপের বারান্দায়। পরদিন যথারীতি কাজ করতে লাগলো। রেশন কার্ডে দাগ দিয়ে জিনিস ওজন করা। জমির সাহেব কিছু বললেন না। মজিদকে বিদায় করার কোনো প্রশ্নই ওঠে না। সে উদয়াস্ত পরিশ্রম করে, তার জন্য তাকে কোনো বেতন দিতে হয় না। মজিদ কোনো হাত খরচ চায় না, সাপ্তাহিক ছুটি চায় না। মাঝে মাঝে জমির সাহেব যখন নতুন কাপড় কিনে দেন, সে এমন ভঙ্গি করে যেন নিজের সৌভাগ্য সে বিশ্বাস করতে পারছে না। নতুন কাপড় পরে সে প্রতিবারই ফুপা এবং ফুপুকে কদমবুসি করে। ছলছল চোখে তাকায়, যেন সে আনন্দে কেঁদে ফেলবে। ফুপা ফুপুর প্রতি তার ভক্তি শ্রদ্ধার কোনো রকম ঘাটতি দেখা যায় না। তবে রাতে ঘুমোতে যাবার আগে সে বেশ কয়েকবার বলে, নখুরেক বলফে, যার মানে খুন করে ফেলবে। আজ আশ্বিনের পূর্ণিমার রাতে মজিদের হাতে কোনো কাজ ছিল না। রেশন শপ শুক্র শনি এই 2 দিন বন্ধ থাকে। আজ হচ্ছে শনিবার। মজিদ বারান্দায় বসেছিল। আকাশে চাঁদের দিকে তার চোখ ছিল না। সে তাকিয়েছিল তার বাঁ পায়ের বুড়ো আঙ্গুলের দিকে। গতকাল পাল্লার দড়ি ছিঁড়ে 10 কেজি ওজনের বাটখারা তার নখে এসে পড়েছে। নখ একেবারে থেতলে গেছে। গাঁদা ফুলের পাতা চিবিয়ে নখে বেশ কয়েকবার দেওয়া হয়েছে, লাভ হয়নি। বাঁ পাটা আজ খানিকটা ফুলেছে, যন্ত্রণাও হচ্ছে। মজিদ দুহাতে বাঁ পা চেপে ধরে চোখ মুখ কুঁচকে আঙ্গুলের নখটার দিকে তাকিয়ে আছে। ঠিক এই সময়ে বাইরের গেট থেকে আলম ডাক দিল, এই মজিদ। মজিদ মুখ না তুলেই বলল, রেত ভি ও আহ, অর্থাৎ ভিতরে আব। আলম বলল, কি করছিস? মজিদ বলল, দেখছিস না কি করছি? পা ধরে বসে আছি। একেই বলে কপাল, নিজের পা নিজেকেই ধরতে হয়। আলম বলল, তোর পায়ে কি হয়েছে? শুকি না, অর্থাৎ কিছু না।
চল বের হই। বিনা বাক্য ব্যয়ে মজিদ উঠে দাঁড়ালো। আলম তার অনেক দিনের বন্ধু, স্কুলে তারা একসঙ্গে পড়েছে। যখন তারা রাস্তায় নামলো ঠিক তখন ব্রিটিশ এয়ারওয়েজের একটা DC-10 ঢাকার আকাশে চক্কর দিচ্ছে, নামবার জন্য ট্রাফিক কন্ট্রোলের অনুমতি চাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, আকাশের জ্যোৎস্না ফিকে হয়ে আসছে, অতি দ্রুত মেঘ জমছে। আশ্বিন মাসে মাঝে মাঝে এরকম হয়, অতি দ্রুত ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দেয়। এই ঝড়ের সঙ্গে কালবৈশাখীর কিছুটা মিল আছে। দুই বন্ধু রাস্তায় হাঁটছে। মজিদ আকাশের দিকে তাকিয়ে বলল, লাসা। আলম বিরক্তি গলায় বলল, উল্টো করে কথা বলিস না তো, চর খাবি। আচ্ছা, আর বলবো না। হাঁটতে কষ্ট হচ্ছে, তুই আমাকে কোলে নিয়ে নে। অনেকদিন কারো কোলে উঠি না। আলম হো হো করে হেসে উঠল। মজিদও হাসছে। দুই বন্ধু হাসাহাসি করে খানিকটা এগিয়ে যা। আমরা এই ফাঁকে DC-10 বিমানের ভেতর থেকে একটি ঘুরে আসি। বিমানের একজন যাত্রীর সঙ্গে গল্পের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যাত্রীর নাম মির্জা করিম। এই গল্পে আমরা তাকে মির্জা সাহেব বলব। মির্জা সাহেব কোমল গলায় ডাকলে, এই পলিন। পলিনের ঘুম ভাঙল না। ঘুমের মধ্যেই বড় করে নিঃশ্বাস নিল, একটু যেন চমকাত। শীতের রাতে গায়ের উপর থেকে লেপ সরে গেলে শিশুরা যেভাবে চমকে ওঠে আবার নিথর হয়ে যায়, ঠিক সেরকম। পলিন মা, আমরা এসে গেছি। এয়ার হোস্টেস ঢাকা শহরের তাপমাত্রা বলছে, বায়ুর আর্দ্রতা বলছে। টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি 61%, ক্লাউডি স্কাই। ব্রিটিশ এয়ারওয়েজের প্লেন, ইংরেজি এয়ার হোস্টেস, অথচ কথা বলছে বাঙালি উচ্চারণে। এই উচ্চারণের আরেকটি নাম আছে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইংলিশ। পলিন মা, আমাদের নামতে হবে তো। পলিন চোখ মেলে তাকালো। ঘুমিয়ে পড়ার জন্য তাকে একটু যেন লজ্জিত মনে হলো। সে নিচু গলায় বলল, এটাই কি বাংলাদেশ? হুম। এখন থেকে বাংলায় কথা চলতে হবে? চলতে হবে না মা, চালাতে হবে, কিংবা বলতে হবে। চলতে শব্দটা এখানে হবে না। পলিন মিষ্টি করে হাসল। মির্জা সাহেব তার সিট বেল্ট খুলে দিচ্ছেন। তার মোটা মোটা আঙুলের সিট বেল্ট খুলতে গিয়ে কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। দেখতে এত ভালো লাগছে। তোমার শরীরটা কি এখন ভালো লাগছে মা? হুম। জ্বর নেই তো? না। কটা বাজে? বুঝতে পারছি না, সন্ধ্যা 7টা 7:30 হবে। তিনি পলিনের কপালে হাত রাখলেন, গাঢ় হান্ডার। নাকের কাছটা ঘামছে, জল নেমে গেছে। প্লেনের দরজা খোলা হয়েছে। দরজার পাশে প্রচণ্ড ভিড়, যেন সবাই ঠিক করেছে একসঙ্গে নামবে। পলিন বলল, আমরা সবার শেষে পড়লাম বাবা। তাই তো দেখছি, শেষে নামাই ভালো। কেন ভালো? এমনি বললাম, মনে হলো তাই বললাম। পলিন ইংরেজিতে কথা বলছে, বাংলায় ভুল ধরিয়ে দেওয়ায় এটা হয়েছে। লজ্জা পেয়েছে। দীর্ঘ সময় এখন সে ইংরেজিতে কথা বলবে, তবে হঠাৎ এক সময় বাংলায় কথা বলা শুরু করবে, ছোট ছোট বাক্য। ক্রিয়াপদগুলো মাঝে মাঝে এলোমেলো হয়ে যাবে, বিশেষণ পদগুলো ঠিকমতো বসবে না, অথচ শুনতে অপূর্ব লাগবে। বাংলা ভাষাটাই হয়তো এরকম যে এলোমেলো করে বললে ভালো লাগে। গত বছর মিনসোটা থেকে বাল্টিমোর যাওয়ার পথে গাড়ির চাকা পাংচার হলো। তিনি জ্যাক লাগিয়ে গাড়ি উঁচু করছে। পলিন বসে আছে তার পাশে। অন্ধকারে কাজ করতে হচ্ছে, ইমার্জেন্সি লাইট কাজ করছে না। পলিন হঠাৎ বলল, আজ বিশেষ অন্ধকার, তাই না বাবা? মির্জা সাহেব বললেন, বিশেষ অন্ধকার কথাটা ঠিক হবে না মা, খুব অন্ধকার বা গাঢ় অন্ধকার বলতে পারল। পলিন লজ্জা পাওয়া গলায় বলল, তাহলে বিশেষটা কখন বলবো? মির্জা সাহেব তার উত্তর দিতে পারেননি। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের চাঁদের আলোয় কয়েকজন যুবক, পর্ব 1। পরবর্তী গল্প শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।